গল্প আমি তার দ্বিতীয় ছিলাম। লেখক শারমিন আক্তার সাথী, পর্ব ২। বাবা মা চলে যাওয়ার পর আমাদের ছোট্ট ঘরটা যেন হঠাৎ করেই নিস্তব্ধতায় ডুবে গেল। কিছুক্ষণ আগেও যে ঘরে মানুষের কণ্ঠস্বর ছিল, রাগ ছিল, কান্না ছিল, অভিযোগ ছিল, সেই ঘরেই এখন এমন নীরবতা নেমে এসেছে যেন এখানে কোনোদিন কোনো শব্দই ছিল না। আমি থম মেরে বিছানার এক কোণে বসে রইলাম। মনে হচ্ছিল আমার চারপাশে সব কিছু কেমন যেন ঝাপসা হয়ে আসছে। অথচ আশ্চর্যের বিষয়, আমি কাঁদতে পারছিলাম না, একটুও না। বাবার কথাগুলো বারবার কানে বাজছিল। আজ থেকে আমরা নিঃসন্তান। যে মেয়ে মাত্র ৩ মাসের পরিচিত একটা মানুষের কথা বিশ্বাস করে আর ২০ বছরের বাবা মাকে অবিশ্বাস করে, সে মানুষ হলেও আমার সন্তান নয়। কথাগুলো বুকের ভেতর গিয়ে বিঁধছিল। আমি কাঁদতে চাচ্ছিলাম, খুব কাঁদতে চাচ্ছিলাম, কিন্তু চোখ থেকে এক ফোঁটা অশ্রুও বের হচ্ছিল না। মনে হচ্ছিল আমার কান্নাগুলো হয়তো আমার মতোই কোনো এক জায়গায় গিয়ে আটকে গেছে। কিছুক্ষণ পর রাশেদ ধীরে ধীরে আমার পাশে এসে বসলো। আমার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে নরম গলায় বলল, তুমি আমাকে ভুল বোঝোনি তো তিথি? আমি কোনো উত্তর দিলাম না। রাশেদ আমার হাতটা আরও শক্ত করে ধরে বলল, তিথি, তুমি সত্যি বিশ্বাস করো তো আমায়? তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। আমি ধীরে ধীরে ওর দিকে তাকালাম। ওই মানুষটার উপরই তো আমি আমার পুরো পৃথিবীটা ছেড়ে দিয়েছি। কিন্তু সেদিন প্রথমবারের মতো ওর মুখের দিকে তাকিয়ে আমার ভেতরটা পুরোপুরি শান্ত হলো না। আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও, আমার মস্তিষ্কটা একটু স্থির হোক। রাশেদ কয়েক সেকেন্ড চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, আচ্ছা, তুমি তাহলে একটু বিশ্রাম করো, আমি কিছুক্ষণ বাইরে থেকে ঘুরে আসি, আমারও একটু ফ্রেশ হওয়া দরকার। আমি চুপ করে রইলাম। রাশেদ উঠে দাঁড়িয়ে শার্টটা ঠিক করতে করতে বলল, আজ রাতে রান্না করতে হবে না, তোমার পছন্দের পুরি আর চটপটি নিয়ে আসবো। আমি তবুও কোনো কথা বললাম না। ও যেন আমার নীরবতাকে স্বাভাবিক হিসেবেই নিল। আমার কপালে আলতো করে একটা চুমু এঁকে বলল, বেশি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তারপর দরজা খুলে বাইরে চলে গেল। দরজাটা বন্ধ হওয়ার শব্দটা কানে আসতেই আমার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। আমি বিছানায় শুয়ে পড়লাম। মাঝামাঝি চিত হয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইলাম। আজকের আগে নিজেকে কখনো এতটা ভাঙাচোরা মনে হয়নি। মনে হচ্ছিল আমি যেন ভেতর থেকে একেবারে চূর্ণ হয়ে গেছি। রাশেদ বলল, সব ঠিক হয়ে যাবে। আদৌ কি তা সম্ভব? বাবা মা আমাকে ঘিরেই তো তাদের পুরো জীবনটা সাজিয়েছিলেন। আমার ছোট্ট একটা আবদারও তারা কখনো ফেলেননি। আমার পড়াশোনা, আমার ভবিষ্যৎ, সব কিছুর জন্য তারা আমার চেয়ে বেশি পরিশ্রম করেছে। আমাকে বিশ্বাস করে একা হোস্টেলে থেকে পড়ার অনুমতিও দিয়েছিলেন। আর আমি সেই বিশ্বাসের প্রতিদান হিসেবে কি দিলাম? তাদের কিছু না জানিয়ে বিয়ে করে ফেললাম, তাও এমন একজন মানুষকে যাকে তারা চিনত না, যার সম্পর্কে আমি নিজেও পুরোপুরি কিছু জানতাম না। ইনফ্যাক্ট এখনও জানি না। আমার বুকের ভেতরটা হঠাৎ একটা অপরাধ বোধ জেগে উঠল। মনে হলো আমি ভয়াবহ একটা অন্যায় করেছি। কিন্তু পরক্ষণেই আমার ভেতরের আরেকটা কণ্ঠ সেই অপরাধবোধকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সে অহংকারী কণ্ঠে বলে উঠল, শোধরাবি কেন? আমি চোখ বন্ধ করলাম। কণ্ঠটা আবার বলল, তোর শোধরানোর কোনো প্রয়োজন নেই। তুই বাবা মাকে না জানিয়ে বিয়ে করে অন্যায় করেছিস, কিন্তু ভুল করিসনি। রাশেদ তোকে পাগলের মতো ভালোবাসে। এত ভালোবাসা সবাই পায় না, এমন ভালোবাসা পেতে ভাগ্য লাগে। আমি সেই কণ্ঠটাকেই বিশ্বাস করলাম, হয়তো কারণ তখন সত্যিটা মেনে নেওয়ার চেয়ে মিথ্যাটাকে বিশ্বাস করা অনেক সহজ ছিল। বাবার কথাগুলো একবার মনে পড়ছিল, তারপর রাশেদের মুখটা চোখের সামনে ভেসে উঠছিল। আমি রাশেদকে বেছে নিলাম। আমার বাবা মায়ের ভালোবাসার বিপরীতে রাশেদের ভালোবাসাকে দাঁড় করিয়ে দিলাম। তখন বুঝিনি বাবা মায়ের ভালোবাসা আর একজন স্বামীর ভালোবাসা এক জিনিস নয়। একটা ভালোবাসা জন্মের সঙ্গে পাওয়া, আরেকটা ভালোবাসা মানুষকে যাচাই করে অর্জন করতে হয়। কিন্তু তখন এসব বোঝার মতো বয়স বা বোধ কোনোটাই আমার ছিল না। আমি তখন চোখে টিনের চশমা পরেছিলাম। এই চশমার ভেতর দিয়ে সত্যির আলো আমার চোখে পৌঁছাতো না। মিথ্যার রঙিন আলোতেই আমি সত্যিকে দেখতে পেতাম। রাশেদের প্রতিটি হাসিকে ভালোবাসা মনে হতো, প্রতিটি আশ্বাসকে সত্যি মনে হতো, প্রতিটি অস্বীকারকে বিশ্বাস করতে ইচ্ছে করত। আর বাবা মায়ের প্রতিটি সতর্কতাকে মনে হতো তারা বুঝি আমার সুখের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
আমি তখন জানতাম না মিথ্যার সেই রঙিন আলো খুব বেশি দিন স্থায়ী হয় না। একদিন না একদিন টিনের চশমাটা ভেঙে যায়। আর চশমা ভাঙার পর যে সত্যিটা চোখের সামনে ধরা পড়ে, তখন তার দিকে তাকানোর মতো শক্তি মানুষের আর থাকে না। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। তবে সেদিনও আমি তা জানতাম না। সেদিন শুধু জানতাম আমি রাশেদকে ভালোবাসি। আর এই ভালোবাসার জন্য পৃথিবীর সবার বিরুদ্ধে দাঁড়াতেও আমি প্রস্তুত। ভালোবাসার মিথ্যা মায়ায় বিবেক বিবেচনা বিসর্জন দিয়েছিলাম। বাবা মা আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরই যেন আমার জীবনের অন্ধকারটা ধীরে ধীরে নিজের আসল রূপ নিয়ে আমার সামনে দাঁড়াতে শুরু করলো। যে সংসারটাকে আমি এতদিন স্বর্গ ভেবেছিলাম, সেখানে একে একে ফাটল ধরতে লাগলো। প্রথম ফাইলটা এসেছিল টাকার জায়গা থেকে। এতদিন সংসারের খরচের সিংহভাগ আমি দিতাম। আমার নিজের কোনো আয় ছিল না, কিন্তু বাবা প্রতি মাসে হাত খরচ হিসেবে আমাকে প্রয়োজনের চেয়ে অনেক বেশি টাকা পাঠাতেন। আমার পড়াশোনা, ব্যক্তিগত খরচ সব কিছুর পরেও অনেকগুলো টাকা সংসারে দিয়ে দিতাম। এমনকি আমার জমানো টাকাও দিয়ে দিয়েছিলাম ওকে। বাকিটা রাশেদ দিত। তখন বিষয়টা নিয়ে কখনো ভাবিনি। আমার মনে হতো বাবা মা তো আছেনই, আমার প্রয়োজন হলে টাকা চাইবো, তারা দেবেন। তাদের একমাত্র মেয়ে আমি। আমার জন্য টাকা খরচ করতে তারা কখনো দ্বিতীয়বার ভাবেননি, যেন তাদের সকল টাকায় অধিকার কেবল আমার একার। কিন্তু বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর হঠাৎ সেই টাকার পথটাও বন্ধ হয়ে গেল। আমার হাত খরচ বন্ধ হয়ে গেল। আর তখনই প্রথমবার বুঝলাম, এতদিন যে স্বাচ্ছন্দ্য জীবনটাকে আমি নিজের অধিকার ভেবেছিলাম, তার পেছনে বাবা মায়ের কতটা ত্যাগ লুকিয়েছিল। আজ ভাবলে নিজের কাছেই লজ্জা লাগে। কি ভয়ানক নির্লজ্জ ছিলাম আমি। বাবা মাকে এমন কষ্ট দেওয়ার পরও মনের কোনো এক কোণে আমি আশা করছিলাম তারা হয়তো আগের মতোই আমাকে টাকা পাঠাবেন। আমি ভুলে গিয়েছিলাম বাবা মায়েরও সহ্যের একটা সীমা থাকে। তাদের হৃদয় ভেঙে দিয়েও তাদের ভালোবাসার সুবিধাটা আমি নিতে চেয়েছিলাম। পরের মাস থেকে আমাদের সংসারে টান পড়তে শুরু করলো। খরচ কমাতে হলো, কম প্রয়োজনীয় জিনিস কেনা বন্ধ হলো, বাজারের তালিকা ছোট হতে লাগলো। মাসের মাঝামাঝি থেকে হিসাব কষে চলতে হতো। আর কতদিন কিভাবে চালানো যাবে তা ভাবতে হতো। আর এই কষ্টের সঙ্গে সঙ্গে বদলাতে শুরু করলো রাশেদও। আগের সেই মানুষটা, যে আমার পছন্দের পুরি চটপটি নিয়ে বাড়ি ফিরত, যে আমার কপালে চুমু এঁকে বলতো বেশি চিন্তা করো না, সে যেন ধীরে ধীরে কোথায় হারিয়ে গেল। রাশেদের রাগও বাড়তে লাগলো। প্রায় প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে আমাকে ধমক দিত। কখনো রান্না নিয়ে, কখনো বাজারের খরচ নিয়ে, কখনো কোনো একটা জিনিস কেনা নিয়ে। সবচেয়ে বেশি যে কথাটা শুনতে হতো সেটা ছিল সংসারের খরচ নিয়ে। এত খরচ কিভাবে সামলাবো? টাকা কি গাছে ধরে? সংসার চালানো কত কঠিন তুমি বুঝবে? টাকা আয় কত কষ্টের তুমি কিভাবে জানবে? জীবনে তো 2 টাকাও আয় করনি। একই কথা কখনো ঘুরিয়ে, কখনো সরাসরি দিনে কতবার যে শুনতাম তার হিসেব নেই। মনে হতো কথাগুলো আমার মাথার ভেতর ঢুকে সেখানেই ঘুরপাক খাচ্ছে। তবুও আমি চুপ করে থাকতাম। ওকে বোঝানোর চেষ্টা করতাম না, নিজেকেই বুঝাতাম। পুরুষ মানুষ সংসারের দায়িত্ব নিতে গেলে মাথা গরম হতেই পারে। রাশেদের তো চাকরি নেই, আয় সীমিত। তার উপর আমার খরচও আছে, ওর পরিবারের খরচ আছে। সংসার চালানোর চাপ থেকে হয়তো ও এমন আচরণ করছে। আমি ওর রাগকে ক্ষমা করে দিতাম প্রতিবারই, কিন্তু তারপরও আমার ভেতরের একটা ছোট্ট কণ্ঠ ধীরে ধীরে প্রশ্ন করতে শুরু করছিল, কই, বাবা তো কখনো মায়ের সঙ্গে এমন ব্যবহার করেননি। সংসারে অভাব এসেছে, সমস্যা এসেছে, বিপদ এসেছে, কিন্তু কোনোদিন কি বাবাকে দেখেনি মায়ের সঙ্গে অপমানজনকভাবে কথা বলতে? মা কখনো কোনো ভুল করলে বাবা বুঝিয়ে বলতেন। কোনো বিষয়ে মতের অমিল হলে দুজন কথা বলতেন। ভালো সময়ের মতো খারাপ সময়েও বাবা মাকে সম্মান দিয়ে কথা বলতেন। তাহলে রাশেদ কেন এমন করছে? বাবা তো রাশেদের চেয়েও কম পড়াশোনা করেছেন। রাশেদ উচ্চ শিক্ষিত। তাহলে শিক্ষিত মানুষ হওয়ার পরও তার আচরণে এত রুক্ষতা কেন? প্রশ্নটা মাথায় আসতেই আমি আবার নিজেকেই থামিয়ে দিলাম। আমি তখনও রাশেদকে দোষী ভাবতে চাইনি, কারণ রাশেদকে দোষী ভাবলে আমাকে নিজের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলতে হতো। আর নিজের সিদ্ধান্ত ভুল ছিল, এই সত্যিটা স্বীকার করার মতো সাহস তখনও আমার হয়নি। তাই একটা সহজ উত্তর খুঁজে নিলাম। আমি নিজেকেই বললাম, মানুষের চরিত্র আর তার শিক্ষাগত যোগ্যতা তো এক জিনিস নয়।
কেউ অনেক ডিগ্রি অর্জন করেও মানুষ হিসেবে ছোট হতে পারে, আবার খুব বেশি পড়াশোনা না করেও একজন মানুষ হতে পারে অসাধারণ ভদ্র, দায়িত্বশীল আর সম্মান করতে জানা। সেদিন প্রথমবার আমার মনে হয়েছিল আমি হয়তো রাশেদের শিক্ষাগত যোগ্যতাকে তার চরিত্রের সার্টিফিকেট ভেবে ভুল করছিলাম। কিছু মানুষ যতই উচ্চশিক্ষিত হোক তাদের ভেতরের স্বভাবটা বদলায় না। ডিগ্রি মানুষের জ্ঞান বাড়াতে পারে, কিন্তু চরিত্র গড়ে ওঠে মানুষটা আসলে কেমন সেটা দিয়ে। আর রাশেদের সেই আসল চেহারাটা আমি তখনও পুরোপুরি দেখতে পাইনি, শুধু অন্ধকারটা একটু একটু করে ঘন হতে শুরু করেছিল। সামনে আমার সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা, ফর্ম ফিল আপের সময় ঘনিয়ে আসছিল। পড়াশোনা নিয়ে আমি তখনও যথেষ্ট আগ্রহী ছিলাম। সংসারের ঝামেলা, টানাপোড়েন সব কিছুর মাঝেও বই খুলে বসলেও মনে হতো অন্তত এই জায়গাটুকু এখনও আমার নিজের। আমি পড়াশোনা শেষ করতে চেয়েছিলাম, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছি। সেদিন এক সন্ধ্যায় রাশেদকে বললাম আমার ফর্ম ফিল আপের সময় হয়ে গেছে। রাশেদ তখন কি একটা হিসাব করছিল। আমার কথা শুনে মুখ না তুলেই বলল, ফর্ম ফিল আপ করে কি হবে? আমি অবাক হয়ে বললাম, কি হবে মানে? পরীক্ষা দেব, সামনে পরীক্ষা আমার। রাশেদ এবার আমার দিকে তাকালো, খুব স্বাভাবিক গলায় বলল, আর পড়ালেখা করে কি করবে? বিয়ে তো হয়েই গেছে। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম, মনে হলো আমি বোধহয় ভুল শুনেছি। কি বললে? রাশেদ বিরক্ত হয়ে বলল, বললাম পড়াশোনা করে কি হবে? সংসার করো। ফরম পূরণের এতগুলো টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমি হতভম্ব হয়ে বসে রইলাম। ওর কথাগুলো আমার মাথায় ঢুকছিল না। এই মানুষটাই তো আমার শিক্ষক ছিল। হিসাব বিজ্ঞানের মতো কঠিন বিষয় এমন সহজভাবে বুঝিয়ে দিত যে আমি মুগ্ধ হয়ে ওর কথা শুনতাম। ওর শিক্ষাগত যোগ্যতা, কথা বলার ধরন সব কিছু দেখে আমি মনে মনে ওকে খুব জ্ঞানী একজন মানুষ ভেবেছিলাম। অথচ সেই মানুষটাই আজ আমাকে বলেছে বিয়ে হয়ে গেছে, তাই আর পড়াশোনা করে কি হবে। আমি যেন হঠাৎ করে বুঝতে পারলাম শিক্ষিত হওয়া আর শিক্ষিত মানসিকতার মানুষ হওয়া এক জিনিস নয়। তবু আমি তর্ক করলাম না। রাশেদের কাছ থেকে টাকা না পেলেও আমি পড়াশোনা ছাড়তে রাজি ছিলাম না। আমার কাছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুধু একটা পরীক্ষা ছিল না, সেটা ছিল আমার নিজের একটা স্বপ্ন, আমার নিজের পরিচয়। আমি মনে মনে ঠিক করলাম যেভাবে হোক ফর্ম পূরণ করব। আমার হাতে একটা আংটি ছিল, আমার গত জন্মদিনে মা দিয়েছিলেন। দাম খুব বেশি নয়, আবার কমও নয়। 5 আনা ছিল আংটিটা। শেষ পর্যন্ত সেই আংটিটাই খুলে ফেললাম। পরদিন চুপচাপ সেটা বিক্রি করে দিলাম। আংটি বিক্রি করে যে টাকা পেলাম তার একটা অংশ দিয়ে আমার ফর্ম ফিল আপ হয়ে গেল। ফর্ম পূরণের টাকা দেওয়ার পরও বেশ কিছু টাকা হাতে থেকে গিয়েছিল। সেই টাকাটা হাতে নিয়ে আমার মনে হয়েছিল অন্তত একটা কাজ আমি নিজের ইচ্ছে মতো করতে পেরেছি। আমার পড়াশোনা থামেনি। আমি পরীক্ষা দেব, নিজের ভবিষ্যৎটা পুরোপুরি অন্য কারো হাতে তুলে দেব না। এই ছোট্ট জেদটা তখনও আমার মধ্যে বেঁচে ছিল, কিন্তু সেই আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হলো না। রাশেদ জানতে পারলো আংটি বিক্রি করে আমি ফর্ম পূরণ করেছি। ও খুব স্বাভাবিকভাবেই বলল, আংটি বিক্রি করে কত টাকা পেয়েছো তিথি? আমি বাকি টাকার কথা বললাম। রাশেদ হাত বাড়িয়ে দিয়ে বলল, টাকাটা দাও, আমার জরুরি কাজে লাগবে। আমি একটু থমকে গেলাম। সবটা? হ্যাঁ, এখন আমার দরকার। আমি আর কিছু বললাম না, টাকাগুলো ওর হাতে তুলে দিলাম। রাশেদ টাকাগুলো নিয়ে চলে গেল। আমি চুপচাপ বসে রইলাম। ভেবেছিলাম আংটি বিক্রি করার কথা শুনলে রাশেদ রাগ করবে, কিংবা আমাকে বলবে আংটি ফিরিয়ে আনো, ফর্ম পূরণের টাকা আমি দিব। কিন্তু রাশেদের এরূপ ব্যবহার আমাকে অনেক বেশি ভাবিয়ে তুলল। তবুও তখনও আমি রাশেদের উপর রাগ করিনি, বরং নিজেকেই বুঝালাম হয়তো সত্যি ওর জরুরি প্রয়োজন ছিল। সংসার তো দুজনের। আমার জিনিস বিক্রি করে সংসারের কাজের টাকা লাগলে ক্ষতি কি? আমি তখনও বুঝিনি ভালোবাসার নামে নিজের প্রয়োজনগুলো একে একে বিসর্জন দিতে দিতে একসময় মানুষ নিজের কাছেই অচেনা হয়ে যায়। আর আমি ধীরে ধীরে সেই পথেই হাঁটছিলাম। কয়েকদিন ধরে শরীরটা কেমন যেন অস্বাভাবিক লাগছিল, সারাক্ষণ মাথা ঘুরতো, মাঝে মধ্যে এমন বমি বমি ভাব হতো যে মনে হতো এই বুঝি বমি করে ফেলবো। খাবারের গন্ধেও কেমন অস্বস্তি লাগতো। প্রথম 2-1 দিন বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিইনি, কিন্তু কয়েকদিন পর মনে হলো ব্যাপারটা স্বাভাবিক নয়। হঠাৎ একটা চিন্তা মাথায় এলো, আমি কি প্রেগনেন্ট? চিন্তাটা মাথায় আসতে বুকের ভেতরটা কেমন করে উঠলো। আমি কিছুক্ষণ চুপচাপ বসে থাকলাম, তারপর নিজের হিসাব মেলাতে গিয়ে আবার থেমে গেলাম। আমার তো নিয়মিত পিরিয়ড হচ্ছে, তাহলে হয়তো সত্যি কোনো কারণে শরীরটা খারাপ লাগছে। সেদিন রাতে রাশেদকে বিষয়টা বললাম। রাশেদ আমার কথা শুনে তেমন গুরুত্ব দিল না, অথচ এই রাশেদ আমার সামান্য সর্দি লাগলেও পাগলের মতো করতো।
ও খুব স্বাভাবিক গলায় বলল, তুমি আজাইরা টেনশন নাও, সেই কারণে এমন হচ্ছে। আমি আর কিছু বললাম না, তবু কোথাও একটা অস্বস্তি থেকে গেল। শুধু শরীরটা যে বদলে যাচ্ছিল তা নয়, ইদানিং রাশেদের আচরণও কেমন যেন বদলে যাচ্ছিল। আগের মতো আমার দিকে তাকাতো না, আমার কি ভালো লাগছে কি খারাপ লাগছে এসব নিয়ে আগ্রহ দেখাতো না। আমি কথা বললে শুনতো, কিন্তু আগের সেই মনোযোগটা আর থাকতো না। কখনো কখনো মনে হতো আমাকে দেখলেই যেন ওর বিরক্তি লাগে। আমি বিষয়টা নিয়ে ওকে কিছু জিজ্ঞেস করতেও সাহস পেতাম না, কারণ ভালোবাসার মানুষ বদলে যাচ্ছে এই সত্যিটা মেনে নেওয়ার চেয়ে নিজেকে বোঝানো সহজ ছিল না। হয়তো ও সংসারের চিন্তায় ব্যস্ত, কিন্তু আরেকটা পরিবর্তন আমাকে সবচেয়ে বেশি ভাবাতে শুরু করেছিল। রাশেদের গ্রামের বাড়ি যাওয়া বেড়ে গিয়েছিল অস্বাভাবিকভাবে। আগে মাসে একবার যেত, একদিন বেশি হলে দুদিন থেকেই চলে আসতো। অথচ ইদানিং মাসে 2-3 বার করে গ্রামে যেতে শুরু করলো। একবার গেলে 3-4 দিন করে থেকে আসতো। প্রতিবারই আমাকে একা রেখে যেত। একা যে আমার অসুবিধা হতে পারে সে বিষয়ে ওর ধারণা ছিল না। একদিন জিজ্ঞেস করলাম, হঠাৎ এতবার গ্রামে যাচ্ছ কেন? রাশেদ খুব স্বাভাবিকভাবে বলল, বাড়িতে জায়গা জমি নিয়ে চাচাদের সঙ্গে সমস্যা চলছে। আমি আর কিছু বললাম না, কিন্তু মনের ভেতর একটা প্রশ্ন থেকেই গেল। তবু তখনও সন্দেহ করার মতো কোনো প্রমাণ আমার হাতে ছিল না। একদিন সাহস করে বললাম, রাশেদ একটা কথা বলি। ও তখন কি একটা কাজ করছিল, আমার দিকে না তাকিয়ে বলল, বলো। আমি একটু ইতস্তত করে বললাম, আমাদের বিয়ের তো 8 মাস হয়ে গেল। তুমি তো তোমার পরিবারকে এখনও আমার কথা জানাওনি। কথাটা শুনতেই রাশেদের মুখে অভিব্যক্তি বদলে গেল। কয়েক মুহূর্ত আগেও যে মানুষটা স্বাভাবিক ছিল তার মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। বলল, না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? রাশেদ এবার আমার দিকে তাকিয়ে বলল, তুমিও তো তোমার পরিবারকে জানাওনি। কথাটা শুনে আমি চুপ হয়ে গেলাম। এখানেই আমি চরম দুর্বল। আমার পরিবার আমাকে ত্যাগ করেছে, রাশেদের পরিবার আমার সম্পর্কে জানেই না। কিন্তু তাই বলে কি আমাদের সারা জীবন এমন লুকিয়ে থাকতে হবে? কিছুক্ষণ চুপ থেকে বললাম, তুমি তোমার পরিবারকে জানাও, তাহলে হয়তো সমস্যাটা কিছুটা সমাধান হবে। রাশেদ ভ্রু কুঁচকে বলল, কিভাবে? আমি একটু আশাবাদী হয়ে বললাম, আমি তাহলে তোমাদের বাড়িতে গিয়ে থাকবো, অন্তত বাসা ভাড়া লাগবে না। পরীক্ষার সময় শহরে এসে শুধু পরীক্ষা দিয়ে আবার গ্রামে ফিরে যাব, এতে আমাদের খরচও অনেকটা কমে যাবে। আমার কথাটা শেষ হওয়ার আগেই রাশেদ রেগে গিয়ে বলল, মাথা খারাপ তোমার তিথি? আমি চুপ করে গেলাম। রাশেদ বলল, বাবা জানলে আমাকে মেরে ফেলবেন, উনি এসব প্রেমের বিয়ে মোটেও পছন্দ করেন না। আমি শুকনো মুখে বললাম, তাহলে আমাকে কি তুমি পারিবারিকভাবে স্বীকৃতি দিবে না? রাশেদ বিরক্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সামাজিকভাবে তো স্বীকৃতি দিয়েইছি, এখন আবার পারিবারিক স্বীকৃতি দিয়ে কি করবে? তাছাড়া তোমার তো পারিবারিক স্বীকৃতির প্রয়োজন নেই। প্রয়োজন হলে সেদিন নিজ থেকে আমায় কাজে অফিসে বিয়ে করতে আসতে না। এখন যা পেয়েছো তাতে খুশি থাকো। কথাটা শুনে আমার বুকের ভেতরটা হঠাৎ কেমন খালি হয়ে গেল। মনে হলো রাশেদের কাছে আমি কত সহজলভ্য, তুচ্ছ। অবশ্য ওর কাছে আমি নিজেই নিজেকে সহজ করেছিলাম, যার ফল আমি জীবনে খুব ভুগিয়েছি। বুকের রক্ত চোখের জল মুছে ঝরেছিল বছরের পর বছর। আমি ধীরে বললাম, যা পেয়েছি তা নিয়েই খুশি থাকবো। রাশেদ বিরক্ত গলায় বলল, হ্যাঁ, সময় হলে সব বুঝিয়ে বলবো। তাছাড়া তারা যদি শোনে তোমার পরিবার তোমাকে ত্যায্য করেছে, তাহলে তারা মোটেও তোমাকে মেনে নেবে না। আমি অসহায়ের মতো জিজ্ঞেস করলাম, তাহলে? রাশেদ আরও বিরক্ত হয়ে বলল, এত ফালতু চিন্তা করো না তো, সময় হলে সব হবে। আমি আর কিছু বললাম না, কিন্তু রাশেদ যেন সেদিন নিজের ভেতরে কথাগুলো আর আটকে রাখতে পারল না। হঠাৎ আক্ষেপের সুরে বলল, কি বলে পরিবারের কাছে তোমাকে পরিচয় করাবো? আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। রাশেদ বলতে লাগলো, মানুষ বিয়ে করে, শ্বশুর বাড়ি যায়, কত কিছু পায়, আর আমার ফাটা কপাল। শ্বশুরবাড়ি যাওয়া তো দূরের কথা, তোমার বাড়ির ছায়াটাও দেখলাম না। তাদের কাছ থেকে দামি কিছু পাওয়া তো দূরের কথা, একটা 2 টাকার সুতাও পেলাম না। আমি নিঃশব্দে তাকিয়ে রইলাম। রাশেদ থামলো না। আমার চাচাতো ভাই সেদিন বিয়ে করেছে, তার শ্বশুরবাড়ি থেকে পুরো ঘর সাজিয়ে দিয়েছে, ভাইকে বাইক কিনে দিয়েছে, মেয়েকে 10 ভরি সোনা দিয়েছে। আর তোমার পরিবার? ও তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তোমার পরিবার তো কিছু দেওয়ার বদলে যুগাযুগি বন্ধ করে দিয়েছে। আমার বুকের ভেতরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছিল। রাশেদ আরও বলল, আমার তো মনে হয় মেয়ের বিয়েতে অনেক টাকা খরচ হবে বলেই তোমার বাবা মা এমন করেছে, মেয়েকে ত্যায্য করে নিজেদের গা বাঁচিয়েছে। টাকা পয়সা খরচ করতে হবে না, আবার মেয়ের দায়িত্বও নেই, তাদের তো লাভই হলো।
ক্ষতি যা হওয়ার তা আমার হলো। আমি হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ আগেও যে কথাগুলো শুনছিলাম সেগুলো যেন আমার পরিচিত রাশেদের মুখ থেকে বেরাচ্ছে না। এই কি সেই মানুষ যার জন্য আমি বাবা মাকে ছেড়ে দিয়েছি, যে বাবা আমার প্রয়োজনের চেয়ে বেশি দিয়ে আমাকে বড় করেছেন, যে মা আমার জন্য নিজের কত ইচ্ছা বিসর্জন দিয়েছেন। তাদের ভালোবাসার মূল্য কি সত্যি কিছু ভরি সোনা, একটা বাইক কিংবা ঘর সাজানোর আসবাব? সেদিন প্রথমবার আমার চোখের সামনে রাশেদের একটা নতুন চেহারা স্পষ্ট হয়ে উঠল। আমি বুঝলাম মানুষটার কষ্টটা হয়তো সংসারের অভাব নয়, তার কষ্ট সে কিছু পায়নি। আমার পরিবার আমাকে ভালোবাসতো, এটা নিয়ে তার কোনো আগ্রহ নেই। তার আফসোস সেই ভালোবাসার সঙ্গে কোনো উপহার আসেনি। সেদিন প্রথমবার স্পষ্টভাবে বুঝেছিলাম রাশেদের চিন্তাধারাটা কতটা নিচে নেমে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, এতদিন যাকে আমি ভালোবাসা ভেবেছিলাম তার ভেতরে হয়তো ভালোবাসার পাশাপাশি আরও অনেক হিসাব লুকিয়েছিল। সেদিন আমার ভেতরে প্রথমবার একটা প্রশ্ন জন্ম নিল, আমি কি সত্যি রাশেদের কাছে স্ত্রী, নাকি আমি শুধু এমন একজন শূন্য স্থান যেখান থেকে সে তার প্রাপ্য কিছু পাওয়ার আশা করেছিল। তবুও আমি ওকে বা কাউকে কিছু বলতে পারছিলাম না, কারণ কুড়ালটা আমি নিজের পায়ে নিজেই মেরেছিলাম। এর মধ্যেই একদিন বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লাম। সেদিন সকাল থেকে শরীরটা কেমন যেন লাগছিল, মাথার ভেতরটা ভার হয়েছিল, মাঝে মাঝে চোখের সামনে অন্ধকার দেখছিলাম। তবু বিষয়টাকে গুরুত্ব দেইনি। পরীক্ষার প্রস্তুতি, ক্লাস সব মিলিয়ে শরীর খারাপকে পাত্তা দেওয়ার মতো সময় ছিল না। কিন্তু ক্লাসের মাঝখানে হঠাৎ করেই মাথাটা প্রচণ্ড ঘুরে উঠল। মনে হলো চারপাশে সব কিছু যেন দুলছে। তারপর আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি কয়েকজন সহপাঠী আমার চারপাশে দাঁড়িয়ে আছে। কেউ আমার মুখে পানি দিচ্ছে, কেউ হাত পা ঘষছে। আমাকে জ্ঞান ফেরানোর জন্য ওরা অনেক চেষ্টা করছিল, কিন্তু তাতে কাজ না হওয়ায় শেষ পর্যন্ত আমাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার আমাকে পরীক্ষা নিরীক্ষা দিয়ে করে প্রাথমিক চিকিৎসা দিলেন। কিছুক্ষণ পর একজন ডাক্তার এসে খুব স্বাভাবিক গলায় বললেন, অভিনন্দন, আপনি প্রেগনেন্ট। আমি কিছুক্ষণ ডাক্তারের মুখের দিকে তাকিয়েছিলাম। অভিনন্দন এই একটা শব্দই যেন আমার কানে কেমন বেমানান লাগছিল। আমার ভেতরে কোনো আনন্দ হলো না, বরং বুকের মধ্যে অজানা একটা ভয় জমে উঠল। আমি মা হতে চলেছি কথাটা শুনলে হয়তো অন্য কোনো মেয়ের চোখের আনন্দের পানি আসতো, কিন্তু আমার মনে হলো এই সন্তান আমার জীবনে নতুন কোনো আনন্দের দরজা খুলছে না, বরং এমন একটা অনিশ্চিত ভবিষ্যতের দরজা খুলে দিচ্ছে যার সামনে দাঁড়িয়ে আমি নিজেই জানি না কিভাবে এগোবো। আমার বাবা মা আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। রাশেদের আচরণও দিন দিন বদলে যাচ্ছে। আমাদের সংসারে টানাপোড়েন চলছে। আর এখন এই সন্তান, আমি কি পারবো? রাশেদ কি সত্যি এই সন্তানকে স্বাগত জানাবে? আমাদের এই ছোট্ট অস্থির সংসারে একটা সন্তান এলে কি হবে? প্রশ্নগুলো একটার পর একটা মাথায় ঘুরতে লাগলো। কিছুক্ষণ পর রাশেদ হাসপাতালে এলো। আমার সহপাঠীরা তখনও আমার পাশে ছিল। রাশেদকে দেখে তারা একে একে চলে গেল। ওদের চলে যাওয়ার পর আমি লক্ষ্য করলাম আমার প্রেগনেন্সির খবর শুনে রাশেদের মুখটা কেমন গম্ভীর হয়ে গেছে, মাত্র কয়েক সেকেন্ডের জন্য। তারপরেই নিজেকে সামলে নিল। হাসপাতালে বসে ও এমনভাবে স্বাভাবিক থাকার চেষ্টা করলো যেন এই খবর তাকে বিন্দুমাত্র বিচলিত করেনি। আমি তখনও ওর মুখের দিকে তাকিয়েছিলাম। ওর চোখে আমি আনন্দ খুঁজছিলাম, কিন্তু অদ্ভুতভাবে আনন্দের বদলে সেখানে যেন অন্য কোনো হিসাব দেখছিলাম। অবশ্য তখনও সেই হিসাবটা বুঝতে পারিনি। কিছুক্ষণ পর শরীরটা একটু ভালো লাগলে আমি নিজেই ডাক্তারের কাছে গেলাম। রাশেদও আমার সাথে গেল। মনের মধ্যে একটা প্রশ্ন অনেকক্ষণ ধরেই ছিল। আমি বললাম, স্যার আমি প্রেগন্যান্ট কিভাবে? মানে আমার তো নিয়মিত পিরিয়ড হতো, তাহলে কিভাবে সম্ভব? ডাক্তার কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে শান্ত গলায় বলল, আপাতত শুধু এই তথ্যের ভিত্তিতে নিশ্চিতভাবে বলা যাবে না, আপনাকে কিছু পরীক্ষা করতে হবে। বিশেষ করে আল্ট্রাসোনোগ্রাম ও প্রয়োজনীয় কিছু রক্ত পরীক্ষা করলে গর্ভাবস্থার সময়কাল এবং রক্তপাতের কারণ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। আমি আরও অবাক হয়ে বললাম, কিন্তু আমার তো প্রতি মাসে পিরিয়ড হয়েছে। ডাক্তার মাথা নেড়ে বললেন, গর্ভাবস্থায় মাসিক হয় না, তবে গর্ভাবস্থার সময় কিছু নারীর রক্তপাত হতে পারে। অনেক সময় সেটা পিরিয়ডের মতো মনে হয় বলে অনেকে সেটাকে পিরিয়ড ভেবে নেন। আমি আর রাশেদ চুপ করে শুনছিলাম। ডাক্তার আবার বললেন, এটাকে প্রেগন্যান্সি ব্লিডিং বলা যায়। এর বিভিন্ন কারণ থাকতে পারে। সব ধরনের রক্তপাত বিপজ্জনক নয়, আবার গর্ভাবস্থায় যে কোনো রক্তপাতকে অবহেলাও করা উচিত নয়। তাই আপনার ক্ষেত্রে পরীক্ষা করে কারণটা জানা জরুরি। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, তাহলে এতদিন যে ব্লিডিং হয়েছে সেটা পিরিয়ড নাও হতে পারে? ঠিক তাই, পিরিয়ড আর গর্ভাবস্থার
রক্তপাত এক জিনিস নয়। আপনার ক্ষেত্রে কোনটা হয়েছে সেটা পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়। আমি আর কোনো কথা বললাম না। হাসপাতালের করিডোরে ফিরে এসে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমার মনে হলো এতদিন আমি যে একটা বিষয়কে নিশ্চিত সত্যি বলে ধরে নিয়েছিলাম সেটাই হয়তো সত্যি ছিল না। আমি ভেবেছিলাম নিয়মিত পিরিয়ড হচ্ছে বলে প্রেগন্যান্সির কোনো সম্ভাবনাই নেই, কিন্তু আমার শরীর হয়তো অনেক আগেই আমাকে একটা সংকেত দিয়েছিল, আমি শুধু বুঝিনি। আর সেদিন প্রথমবার আমার মনে হলো আমার শরীরের ভেতরে শুধু একটা সন্তান বেড়ে উঠছে না, তার সঙ্গে সঙ্গে আমার জীবনের সামনে দাঁড়িয়ে যাচ্ছে এমন এক বাস্তবতা যেটা থেকে আর পালানোর কোনো পথ নেই। ডাক্তার আমাকে বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করতে দিলেন। রাশেদ সেদিন হাসপাতালে বসে খুব স্বাভাবিক ভঙ্গিতে একের পর এক সব বিল পরিশোধ করছিল। বাইরে থেকে দেখলে মনে হতো স্ত্রী অসুস্থ হয়েছে বলে দায়িত্বশীল স্বামীর মতোই সব কিছু সামলাচ্ছে, কিন্তু আমি ওর পাশে বসে থেকেও একটু স্বস্তি পাচ্ছিলাম না, বরং আমার ভেতরে একটা অদ্ভুত ভয় ধীরে ধীরে জমাট বাঁধছিল। আমি জানতাম হাসপাতালের বিলগুলো রাশেদ যত স্বাভাবিক মুখে দিক না কেন, বাড়ি ফিরে এই হিসাবটা আমাকে শুনতে হবে। কত টাকা খরচ হলো, কেন হলো, কিভাবে হলো, এসব নিয়েও নিশ্চয়ই আমাকে কথা শোনাবে। সব পরীক্ষা শেষ হতে হতে বিকেল হয়ে গেল। হাসপাতালের লোকজন জানালো রিপোর্ট রাত 10টার দিকে পাওয়া যাবে। ডাক্তারও ততক্ষণে চলে যাবেন। তাই রিপোর্ট পরদিন ডাক্তারকে দেখাতে হবে। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত আমার ভেতরের অস্থিরতাও কাটলো না। হয়তো আমি সত্যি মা হতে চলেছি, হয়তো আমার ভেতরে একটা ছোট্ট প্রাণ এসেছে। এই চিন্তাটা মনে আসতে বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। আনন্দ নয়, বরং ভয় আর অনিশ্চয়তা। আর সেই সঙ্গে মিশেছিল রাশেদের আচরণ নিয়ে আতঙ্ক। হাসপাতাল থেকে বের হওয়ায় সময় রাশেদ আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, বাসায় চলো তিথি। ওর কণ্ঠের সেই গভীরতা আমার ভেতরটা কাঁপিয়ে দিল। আমি নিঃশব্দে ওর পেছনে হাঁটতে লাগলাম। রিকশায় পাশাপাশি বসেও আমাদের মধ্যে কোনো কথা হলো না। রাশেদ সামনের দিকে তাকিয়েছিল আর আমি চুপচাপ ওর পাশে বসেছিলাম। এমনিতেই ভয় লাগছিল, তার উপর ওর নীরবতা আমার ভয়টাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল রিকশার চাকার শব্দটাও আজ অস্বাভাবিক জোরে কানে বাজছে। একবার মনে হলো ওর হাতটা ধরে বলি, তুমি রাগ করো না, আমরা পারবো, কিন্তু সাহস হলো না। বাসায় ফিরে রাশেদ কোনো কথা না বলে জামা কাপড় বদলে নিল। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। সময়ের সঙ্গে সঙ্গে আমার ভেতরের অস্থিরতাও বাড়তে লাগলো। অনেকক্ষণ পর নিজেই সাহস সঞ্চয় করলাম। খুব আস্তে ডাকলাম, রাশেদ। ও কোনো সাড়া দিল না। আমি আবার ডাকলাম, রাশেদ। এবার ও বিরক্ত গলায় বলল, বলো, শুনছি। আমি কানা নই। আমি একটু থেমে জিজ্ঞেস করলাম, তুমি খুশি হওনি? রাশেদ ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কিসের জন্য? আমার বুকটা ধক করে উঠল। এই যে আমি প্রেগন্যান্ট। কথাটা বলার সময় আমার গলার স্বর কেঁপে উঠল। মনে মনে একটা আশাও ছিল, হয়তো ও একটু পরে হাসবে, হয়তো আমাকে কাছে টেনে নিবে, হয়তো বলবে হ্যাঁ আমি বাবা হতে চলেছি। কিন্তু রাশেদের মুখে এমন কিছুই ফুটে উঠল না, বরং ঠান্ডা রুক্ষ গলায় বলল, তুমি প্রেগন্যান্ট হলে আমি কেন খুশি হব? তুমি নাচো। আমি যেন কথাটার অর্থই বুঝতে পারলাম না। হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে বললাম, এসব কি বলছো রাশেদ? তুমি বাবা হচ্ছ। রাশেদ হালকা ধমকে সুরে বলল, তো এখন কি নাচবো? আমার বুকের ভেতরটা হঠাৎ কেমন ফাঁকা হয়ে গেল। আমি কিছু বলার আগে রাশেদ দ্রুত পায়ে আমার কাছে এগিয়ে এলো। দুই হাত দিয়ে আমার দুই বাহু শক্ত করে চেপে ধরলো। ওর আঙুলের চাপ এতটাই শক্ত ছিল যে আমার শরীর ব্যথা করে উঠল। কঠিন গলায় বলল, আজ কতগুলো টাকা গেছে, হিসাব আছে? আমি ভয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। এখন পুরো মাস চলবো কি করে? শরীর খারাপ লাগছিল। তাহলে ক্লাসে গেলে কেন? আমি কোনো উত্তর দিতে পারলাম না। রাশেদের গলার স্বর আরও চড়া হয়ে উঠল। অসুস্থ হওয়ার নাটক করে আমার এতগুলো টাকা হুদায় নষ্ট করলে। আমি যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। কাপা গলায় বললাম, আমি অসুস্থ হওয়ার নাটক করছিলাম? রাশেদ আমার কথার উত্তর দিল না, বরং আমার দুই বাহু আরও শক্ত করে চেপে ধরে বলল, আমার বাচ্চা চাই না। কথাটা শুনে আমি স্থির হয়ে গেলাম। রাশেদ এক মুহূর্ত না থেমে বলল, তুমি কালই গিয়ে অ্যাবর্শন করে আসবে। এই সময়ে এই বালের ঝামেলা আমি মাথায় নিতে পারবো না। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। রাশেদ বলেই চলল, এমনিতেই তুমি একটা বোঝা হয়ে আমার ঘাড়ে চেপে আছো, নতুন করে আর কোনো বোঝা চাই না আমার। আমি আর কোনো শব্দ শুনতে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল চারপাশের সব শব্দ এক মুহূর্তে থেমে গেছে। রাশেদের হাত তখনও আমার বাহুতে, কিন্তু আমি যেন সেই স্পর্শটাও অনুভব করছিলাম না। আমার ভেতরে কোথাও একটা কিছু নিঃশব্দে ভেঙে গেল। বাবা মায়ের মুখ মনে পড়ল। বাবার সেই শেষ কথাটা, যে মেয়ে মাত্র 3 মাসের পরিচিত একটা মানুষের কথা বিশ্বাস করে আর 20 বছরের বাবা মাকে
অবিশ্বাস করে সেদিন প্রথমবার মনে হয়েছিল বাবা কি তাহলে ভুল বলেননি। কিন্তু এই প্রশ্নের উত্তর খোঁজার আগে আমার মাথার ভেতর যেন প্রচণ্ড শব্দ হলো। নিঃশব্দে বাজ পড়ল আমার মাথায়। চোখের সামনে ধীরে ধীরে সব কিছু ঝাপসা হয়ে গেল। মনে হলো পৃথিবীটা হঠাৎ আমার পায়ের নিচ থেকে সরে গেছে। আমি মা হতে চলেছি, আর যে মানুষটাকে ভালোবেসে নিজের বাবা মা, নিজের নিরাপত্তা, নিজের ভবিষ্যৎ সব কিছুকে পেছনে ফেলে এসেছি, সেই মানুষটাই আমার অনাগত সন্তানকে বোঝা বলছে। সেদিন প্রথমবার আমার নিজের জীবনটাকে চিনতে পারছিলাম না। মুহূর্তে চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।